সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। সর্বপ্রথমেই আমি তোমাদের অভিভাবক, শিক্ষা কার্যক্রমের অভিভাবক ন্যাশনাল ইউনিভার্সিটির স্থির চিত্র দেখাতে চাই। তোমরা যারা দেখোনি তারা দেখছো, যারা জানো তারা তো জানোই। এখানে যে ভবন, সুউচ্চ ভবন দেখা যাচ্ছে, এই ভবনটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক ভবন। এইখান থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের অনার্স, মাস্টার্স এবং ডিগ্রি এই লেভেলের স্টুডেন্টদেরকে ভর্তি থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত কার্যক্রম পরিচালনা করে। আর এই যে করোনাকালীন এই পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় আর একটা নতুন কাজ পরিচালনা করেছে, সেটা আমরা দেখি যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পারে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। দেখো, গতদিন আমরা প্রথম ক্লাস নিয়েছিলাম, আজকে আমরা দ্বিতীয় ক্লাসে হাজির হয়েছি। আমরা যাদের জন্য এই অনলাইন ক্লাস এবং যাদের জন্য আমি আজকে অনলাইন ক্লাসে হাজির হয়েছি, সেই আমার প্রিয় শিক্ষার্থীরা যারা অনার্স প্রথম বর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী, কোর্স কোড 211507। আর আমি যে কোর্সটা নিয়ে আলোচনা করব সেই কোর্সের নাম হচ্ছে দক্ষিণ এশিয়ার ইতিহাস। আর আজকে আমার দ্বিতীয় লেকচার। আর এই দ্বিতীয় লেকচারে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা। আর এই সিন্ধু সভ্যতা আলোচনায় উপস্থাপকের দায়িত্ব পালন করছি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রভাষক ইতিহাস বিভাগ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। আমাদের পাঠের শিরোনামটা যদি আমরা সিন্ধু সভ্যতা। আমরা জানি সিন্ধু সভ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়, ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়। এটা প্রাচীন ভারতের সবচাইতে প্রথম সভ্যতা এবং আমরা জানি যে সিন্ধু সভ্যতাই আধুনিকতার, আমরা আধুনিক সভ্যতার মধ্যে যে ধারাবাহিকতা বা যে বিষয়গুলো আমরা পরিলক্ষিত করি তার সবগুলো সিন্ধু সভ্যতার মধ্যে পরিলক্ষিত করা গিয়েছিল। ফলশ্রুতিতে আধুনিক সভ্যতার অনেক বিষয়গুলোই সিন্ধু সভ্যতার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। সিন্ধু সভ্যতা ভারত উপমহাদেশের প্রথম সভ্যতা। আমরা একটু দেখি যে আজকের এই ক্লাস শেষে শিক্ষার্থী তোমরা কি শিখতে পারবে, কি জানতে পারবে, অর্থাৎ আমাদের শিক্ষণফলটা কি হবে। আমাদের আজকের যে শিক্ষণফল, অর্থাৎ পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে তাহলে সিন্ধু সভ্যতা সম্পর্কে জানতে পারবে, সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে জানতে পারবে, সিন্ধু সভ্যতার সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় অবস্থা ব্যাখ্যা করতে পারবে, সিন্ধু সভ্যতার পতন বিশ্লেষণ করতে পারবে। আমরা এগিয়ে যাই, মানচিত্রের মাধ্যমে যদি আমরা সিন্ধু সভ্যতার অবস্থানটা একটু লক্ষ্য করি। দেখো, এইখানে আমরা একটা মানচিত্র দেখতে পাচ্ছি। এই মানচিত্রের অবস্থানটা যদি আমরা বিবেচনা করি তাহলে অবস্থানের মধ্যে আমরা এই কালারটাকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভারত, প্রাচীন বর্তমান ভারত। এই অংশটা আমরা চিনতে পাচ্ছি পাকিস্তান। ভারতের এই পাশে থাকবে বাংলাদেশ, এ পাশে ইরান, তুরস্ক, এই অঞ্চলটা। তার মানে আজকে আমরা যে সিন্ধু সভ্যতা আলোচনা করব, এই সিন্ধু সভ্যতা বর্তমান পাকিস্তানে অবস্থিত। বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান ছিল ভারত উপমহাদেশ। সেই হিসাবে আমরা যদি বর্তমান দিক কল্পনা করি তাহলে এটা পাকিস্তানে অবস্থিত। আর যদি আমরা প্রাচীন কালের কথা চিন্তা করি তাহলে এটা ভারত উপমহাদেশে অবস্থিত। তার মানে আমরা এখানে যে সিন্ধু সভ্যতার অর্থাৎ এই সভ্যতার দুইটা নগর রাষ্ট্র ছিল। এই দুইটা নগর রাষ্ট্রের একটা ছিল হরপ্পা, আমরা হরপ্পাটাকে দেখতে পাচ্ছি, আর একটা ছিল হচ্ছে মহেঞ্জোদারো। এই দুটো সভ্যতা। তো এই দুইটা অর্থাৎ এই সিন্ধু সভ্যতার মধ্যে দুইটা নগর রাষ্ট্র, এই দুইটা নগর রাষ্ট্রকে কেন্দ্র করে সিন্ধু সভ্যতার বিবরণ। আমরা সামনের দিকে এগিয়ে যাই। সিন্ধু সভ্যতা, আমরা সিন্ধু সভ্যতার যদি ক্লাস নিতে যাই, সিন্ধু সভ্যতা সম্পর্কে যদি বলতে যাই তাহলে আমাদের প্রথমেই একটা ভিডিও দেখে নেওয়া যাক। প্রথমে আমরা একটা ভিডিও চিত্রের মাধ্যমে সিন্ধু সভ্যতার বিবরণটা যদি জানতে পারি তাহলে পরবর্তীতে আমাদের জন্য একটু সুবিধা হবে। চলো দেখা যাক, আমরা একটা ভিডিও দেখি। ভারতের প্রাচীনতম সভ্যতার প্রথম নিদর্শন সিন্ধু সভ্যতা। প্রায় 5000 বছর আগে সিন্ধু নদের তীরে বিশাল অঞ্চল নিয়ে গড়ে ওঠা এই সভ্যতার ইতিহাস বারবার আমাদের অবাক করেছে।
খ্রিস্টপূর্ব 3250 থেকে 2750 অব্দের মধ্যের সময়কালকে সিন্ধু সভ্যতার সবচেয়ে গৌরবময় অধ্যায় হিসেবে ইতিহাসে চিহ্নিত করা হয়েছে। সিন্ধু সভ্যতার নগরগুলো সে যুগের বিচারে ছিল অনেকটাই আধুনিক, বলা যায় আজকের বর্তমান যুগের মতো। স্থাপত্য শিল্পের এক অদ্ভুত বিকাশ ঘটেছিল এইখানে। উন্নত বাড়ি, বড় প্রাসাদ, দুর্গ, এই তিন ধরনের স্থাপত্যের নিদর্শন পাওয়া গেছে। সালে করাচি থেকে লাহোরের মধ্যে রেল লাইন তৈরির জন্য দুজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার জন ও উইলিয়াম ব্যালাস্টের খোঁজ চালাচ্ছিলেন। এই খোঁজের মধ্যেই তাদের হাতে আসে আজকের মতো আধুনিক পোড়ামাটির ওয়াটারপ্রুফ ইট। এই ঘটনার মধ্য দিয়েই সিন্ধু সভ্যতার ইতিহাসের আমাদের সামনে আসে সিন্ধু সভ্যতার দুই প্রাণকেন্দ্র হরপ্পা ও মহেঞ্জোদারো। তবে প্রকৃতপক্ষে হরপ্পা অঞ্চলের খনন কাজ শুরু হয় 1921 সালে, যা বর্তমান পাকিস্তানের শাহিওয়াল জেলায় অবস্থিত। প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক জন মার্শালের এই খনন কার্যের অভিযানে সঙ্গী ছিলেন রায়বাহাদুর দয়ারাম সাহানি। 1922 সালে জন মার্শালের খনন কার্যের আরেকটি অভিযানে প্রত্নতাত্ত্বিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে মহেঞ্জোদারো শহরের আবিষ্কার হয়, যেটি এখন বর্তমান পাকিস্তানের লারকানা জেলায় অবস্থিত। এরপর থেকে ক্রমে ক্রমে কাশীনাথ দীক্ষিত, ননীগোপাল মজুমদার, স্যার মার্টিমার হুইলার প্রমুখ বিখ্যাত প্রত্নতাত্ত্বিকবিদরা খনন কাজ করেছেন, আর সিন্ধু সভ্যতার বিস্ময়কর নিদর্শন একে একে তাদের অবাক করেছে। প্রাচীন ভারতের উত্তর পশ্চিমাংশে গড়ে ওঠা সিন্ধু সভ্যতার সীমানা হিসেবে জানা যায় উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে দক্ষিণের কাম্বে উপসাগর, আরব সাগর, পশ্চিমে ইরান পাকিস্তান সীমান্ত ও পূর্ব দিকে ভারতের উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। সেক্ষেত্রে কালীবঙ্গান, ধোলাভিরা, রূপার, লোথাল, রাখিগড়ি, গানেরিওয়ালা এরকম 1052টি প্রাচীন নগর ও বসতি অঞ্চলের সন্ধান পাওয়া গেলেও সিন্ধু ও তার উপনদীগুলোর অববাহিকায় হরপ্পা ও মহেঞ্জোদারো শহরের বিশাল যে নিদর্শন পাওয়া গেছে তা সিন্ধু সভ্যতার ইতিহাস রূপে আমাদের পরিচয় দেয়। হরপ্পায় দুটো ঘর বিশিষ্ট বাড়ি থেকে 5টি ঘর বিশিষ্ট বাড়ির নিদর্শন যেমন পাওয়া গেছে, তেমন মহেঞ্জোদারোতে একাধিক তলার বাড়ির সন্ধান পাওয়া গেছে। বিশাল আকৃতির প্রাসাদের মতো সভাস্থল সেই সময়ের নগর প্রধানের সভার পরিচয় দেয়। নগরগুলো সাধারণত দুটো অংশে বিভক্ত ছিল, সিটাডেল বা উঁচু অংশ এবং দ্য লোয়ার পার্ট বা নিচু অংশ। এই উঁচু অংশে থাকতো ধনী ব্যক্তিরা, নিচু অংশে থাকতো সাধারণ নগরবাসী ও ব্যবসাদার মানুষজন। ইতিহাস বলে সিন্ধু সভ্যতার মানুষরা খুবই পরিচ্ছন্ন ও শৃঙ্খলা পরায়ণ জীবনযাপন করত। তার নিদর্শন পাওয়া যায় চওড়া, সুন্দর ও সোজা রাস্তাঘাট, গলিপথ ও রাস্তার প্রান্তদেশের বৃত্তাকার বাড়ির মধ্য দিয়ে। নগরবাসীদের জল সরবরাহের জন্য ছিল রাস্তার ধারে অনেক কুয়ো। বলা হয় সিন্ধু সভ্যতাতেই প্রথম কুয়োর প্রচলন হয়। এমনকি পানীয় জলের জন্য অনেক বাড়ির উঠোনে কুয়োর নিদর্শন পাওয়া যায়। প্রত্যেক বাড়িতে ছিল শৌচালয়, তাও আবার পশ্চিমী ধাঁচের শৌচালয় ছিল সেগুলো। শুধু তাই নয়, উন্নত নগর পরিকল্পনার মতো স্নানাগার ও শৌচালয়ের নোংরা জল বার করার জন্য ড্রেনেজ ব্যবস্থা ছিল, যা থেকে তখনকার মানুষদের উন্নত জীবনধারার নিদর্শন পাওয়া যায়। বৃষ্টির জল সংরক্ষণ করে কিভাবে পুনরায় তার ব্যবহার করা যায় সে বিষয়েও তারা দক্ষ ছিল। শত্রুপক্ষের আক্রমণ থেকে প্রতিরক্ষার জন্য দুর্গ নির্মাণের মতো কৌশলও তাদের জানা ছিল। সিন্ধু সভ্যতার মানুষরা মূলত চাষাবাদ ও জিনিসপত্রের লেনদেনের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। গম, বার্লি, তুলা, রেশম চাষ তারা করত। গম ছিল তাদের প্রধান শস্য। চাষের ফসল জমা রাখার জন্য হরপ্পায় একটি বিশাল শস্যাগার খুঁজে পাওয়া গেছে। আলাদা আলাদা শস্য প্রত্যেকটি আলাদা আলাদা কক্ষে সুন্দরভাবে সংরক্ষিত করা হতো।
চাষের জন্য তারা মূলত ষাঁড় ব্যবহার করত। এছাড়া গবাদি পশু হিসেবে গরু, ছাগল, শূকর, হাঁস, মুরগি তারা পুষত। বিস্ময়ের এখানেই শেষ নয়। মহেঞ্জোদারো শহরের বিশাল স্নানাগার সিন্ধু সভ্যতার আরও ইতিহাস আমাদের সামনে তুলে ধরে। দি গ্রেট বাথ নামে পরিচিত এই স্নানাগারটি 180 ফুট দীর্ঘ এবং 108 ফুট চওড়া ছিল, যার মধ্যে 39 ফুট দীর্ঘ, 23 ফুট চওড়া এবং 8 ফুট গভীর সুইমিং পুল ছিল, যাতে পরিষ্কার জল প্রবেশ করা এবং নোংরা জল বেরোনোর সুবন্দোবস্ত ছিল। সবচেয়ে আশ্চর্যের, এই স্নানাগারের দেওয়াল ছিল ইটের তৈরি ও দেওয়ালের গায়ে জিপসাম, সুরকি ও বিটুমিনের প্রলেপ দেওয়া ছিল। অর্থাৎ সিন্ধু সভ্যতার মানুষরা সুরকি, জিপসাম ও বিটুমিনের মতো পদার্থের ব্যবহার জানত। এই সব কিছুর পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও শিল্পকলার বিভিন্ন ক্ষেত্রে সিন্ধু সভ্যতার মানুষদের ছাপ পাওয়া যায়। তারা গণিতে ছিল বেশ দক্ষ। সর্বপ্রথম স্বস্তিক চিহ্নের অস্তিত্ব সিন্ধু সভ্যতাতেই পাওয়া যায়। খনন কার্যে পাওয়া বেশ কিছু কঙ্কাল পর্যবেক্ষণ করে দেখা গেছে এই সভ্যতার মানুষরা নকল দাঁত ব্যবহার করত, মানে তারা চিকিৎসা বিজ্ঞানেও খুব উন্নত ছিল। প্রাকৃতিক উপায়ে জল পরিশুদ্ধ করার মতো পদ্ধতিও তারা আয়ত্ত করেছিল। বন্যা রোধ করার জন্য শহরের বাইরে বাঁধ বানানোর চিহ্ন পাওয়া গেছে। সেই বাঁধের জল জমিয়ে রেখে সারা বছর তারা চাষের কাজে ব্যবহার করত। তাই এই কথা বলতেই হয়, বর্তমান সময়ের মানুষরা তাদের পরিবেশ নিয়ে যতটা না সচেতন, তার থেকে অনেক বেশি সচেতন ছিল। সভ্যতা এমনই এক সভ্যতা ছিল, যদি তার বিলুপ্তি না হতো তাহলে মনুষ্য জগৎ আজ আরও উন্নত হতো। ইতিহাসের নিয়ম অনুযায়ী কোনো সভ্যতার উত্থান হলে তার সবশেষ পরিণতি হয় পতনের মধ্য দিয়ে। সিন্ধু সভ্যতাও তার ব্যতিক্রম নয়। যদিও সিন্ধু সভ্যতার পতনের কারণ নিয়ে অনেক মতান্তর আছে এবং তার মধ্যে অন্যতম প্রধান কারণ হলো প্রাকৃতিক বিপর্যয়। সিন্ধু নদীতে প্রতি বছর বন্যা হতো, ফলে সিন্ধু সভ্যতার নগরগুলো প্লাবিত হতো এবং শহরগুলোর অনেক ক্ষতি হতো। ফলে একটা সময়ের পর নগরবাসীরা সেই জায়গা পরিত্যক্ত করে অন্য জায়গায় চলে যায়। সিন্ধু নদীর গতি পরিবর্তন এবং প্রকৃতির অনেক বড় পরিবর্তন এই সভ্যতার বিলুপ্তির আরেকটি কারণ হিসেবে মানা হয়। আর এইভাবেই সিন্ধু সভ্যতার ইতিহাসের এখানেই শেষ হয়। ভিডিও চিত্রের মাধ্যমে তোমরা দেখতে পেলা যে সিন্ধু সভ্যতার পত্তন থেকে শুরু করে একেবারে পতন পর্যন্ত, তার মানে সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা, সিন্ধু সভ্যতার সামাজিক অবস্থা, সিন্ধু সভ্যতার ধর্মীয় অবস্থা, সিন্ধু সভ্যতার কৃষ্টি কালচার, তারপরে এইখানের কৃষিকাজের ব্যবস্থা, এই সমস্ত বিষয়টা কিন্তু ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পেলা। এখন আমরা ভিডিও দেখলাম, এখন আমরা একটু টেক্সটের মাধ্যমে সিন্ধু সভ্যতাকে একটু আলোচনা করি। সিন্ধু সভ্যতা যদি আমরা ইতিহাসে খুঁজতে যাই বা ইতিহাসে যদি উদ্ধার করতে যাই, আবিষ্কার করতে যাই, তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে দক্ষিণ এশিয়ার ইতিহাসে প্রাচীনতম হিসেবে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এবং নদী ভিত্তিক সভ্যতার অন্যতম ধারক ও বাহক হচ্ছে এই সিন্ধু উপত্যকা, সিন্ধু, অর্থাৎ পাকিস্তানের বর্তমান পাকিস্তানের সিন্ধু নদের তীরে এই সভ্যতা গড়ে ওঠে। আর এই দুইটা নগর রাষ্ট্র হরপ্পা এবং মহেঞ্জোদারো দুটাও সিন্ধু নদীর তীরে অবস্থিত। আমরা জানি যে প্রাচীনকালে যতগুলো নগর রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, যতগুলো রাজ্যের সৃষ্টি হয়েছে, তা কোনো না কোনো নদীর তীরেই অবস্থিত ছিল, কোনো না কোনো নদীর তীরেই অবস্থিত ছিল। ঠিক সেই হিসাবে সিন্ধু অববাহিকায় আসলে সিন্ধু সভ্যতাটা গড়ে উঠেছিল। বর্তমানে পাকিস্তানের অন্তর্গত পশ্চিম পাঞ্জাব প্রদেশের হরপ্পা নামক স্থানে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়েছিল বলে একে অনেক ঐতিহাসিক হরপ্পা সভ্যতাও বলে থাকে। তবে বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন হরপ্পা আসলে সিন্ধু সভ্যতার একটা নগর রাষ্ট্র। আচ্ছা, এটা হচ্ছে সভ্যতা। আমরা এখন দেখি সিন্ধু সভ্যতার পরবর্তী, আমরা সিন্ধু সভ্যতার নগর বিন্যাসটা একটু দেখবো, কারণ এখানে হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতার নগর বিন্যাস, সিন্ধু সভ্যতার সামাজিক অবস্থান, সিন্ধু সভ্যতার অর্থনৈতিক অবস্থান, ধর্মীয় অবস্থান, এই বিষয়গুলো আমরা আজকের পাঠে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, সিন্ধু সভ্যতার যে কারণে সবচেয়ে বেশি প্রসিদ্ধ সেটা হচ্ছে তার নগর বিন্যাসের কারণে। সিন্ধু সভ্যতার সবচেয়ে বেশি প্রসিদ্ধ হচ্ছে তার নগর বিন্যাসের
জন্য। আমরা এখন নগর বিন্যাসের মধ্যে বেশ কিছু ভাগ দেখতে, বিভিন্ন অবস্থান দেখতে পাই। সে অবস্থানের মধ্যে আমরা প্রথমে যে যে বিষয়টা আলোচনা করতে পারি সেটা হচ্ছে রাস্তাঘাট। অর্থাৎ একটা নগর, একটা নগরের অবকাঠামোগত উন্নয়নই বলে দিতে পারে যে এই নগরটা কতটুকু উন্নত ছিল। আমরা যদি একটা উদাহরণ দিতে পারি, উদাহরণ দিয়ে বোঝাতে পারি যে একটা অশিক্ষিত মানুষকে যদি তুমি রাজশাহী কলেজ বা নিউ ডিগ্রি কলেজের সামনে যদি দাঁড় করিয়ে দাও, তাহলে অবশ্যই সে কিন্তু শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন দেখেই বলতে পারবে যে কোন প্রতিষ্ঠানটা ভালো। সে কিন্তু বুঝবে না যে এখানে শিক্ষা কার্যক্রম কেমন বা এখানে পড়াশোনা ভালো হয় কিনা, সেটা বুঝবে না। সে শুধুমাত্র তার অবকাঠামোগত উন্নয়ন দেখেই বলবে যে এই ইনস্টিটিউট বা এই প্রতিষ্ঠানটা সবচেয়ে ভালো। ঠিক একই অবস্থায় সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা দেখে কিন্তু আমরা বলতে পারি যে এটা আধুনিক সভ্যতার সমপর্যায়ে পড়ে। ঠিক এরকম সিন্ধু সভ্যতার নগর বিন্যাসের মধ্যে আমরা প্রথমে যে বিষয়টা আলোচনা করতে পারি সেটা হচ্ছে রাস্তা। তোমরা জানো যে যোগাযোগ ব্যবস্থা একটা নগরের সভ্যতাকে উন্নয়নের জন্য, উন্নত করার জন্য যোগাযোগ ব্যবস্থাটা অন্যতম গুরুত্বপূর্ণ। ঠিক এইরকমই সিন্ধু সভ্য ছিল নগর কেন্দ্রিক। সিন্ধু সভ্যতায় যেরূপ বিস্তৃত ছিল তাতে মনে হয় এই অঞ্চলে দুইটা রাজধানী ছিল, একটা হচ্ছে হরপ্পা আর একটা হচ্ছে মহেঞ্জোদারো। শহরগুলোর মধ্যে রাস্তা ছিল সোজাসুজি এবং রাস্তার মাপ ছিল 9 ফুট থেকে, বড় রাস্তাগুলোর মাপ ছিল 9 ফুট থেকে 34 ফিট পর্যন্ত চওড়া, যাতে গাড়ি চলাচল করতে পারতো। এছাড়াও আমরা সিন্ধু সভ্যতার মধ্যে দেখতে পাই যে এই বড় রাস্তার পাশ দিয়ে আবার ছোট ছোট রাস্তা প্রবাহিত হয়েছে, আবার ছোট ছোট রাস্তার পাশে গলির রাস্তাও দেখা যায় এবং এই রাস্তার দুই পাশে বড় বড় অট্টালিকা, বড় বড় মাঠ, বড় বড় কৃষি ক্ষেত্র, এগুলো আমরা লক্ষ্য করতে পারি। তার মানে একদিকে যেমন রাস্তা, অন্যদিকে আবার এই নগর পরিকল্পনার রাস্তাগুলো এমন ছিল যে এই রাস্তাগুলো সংযম স্থান ছিল একটা সমকোণ সংযুক্ত। অর্থাৎ একটা রাস্তা আর একটা রাস্তা থেকে এসে ঠিক সোজাসুজি মিশেছে, যেহেতু রাস্তাগুলো ছিল সোজাসুজি। এছাড়াও রাস্তার পাশে গলিগুলোতে বা রাস্তার পাশে পানীয় জলের কূপও করা ছিল, যাতে পথচারীদের সুবিধা হয় বা বণিকদের সুবিধা হয়। এই সুবিধার কথা চিন্তা করে বড় রাস্তা, গলি এবং অট্টালিকা নির্মাণ করা হয়েছিল। এরপরে আমরা দেখি যে নগরের গৃহ নির্মাণ পদ্ধতি। আমরা যদি রাস্তাঘাট, যেহেতু রাস্তার অবকাঠামোগত উন্নয়ন ভালো, তার মানে রাস্তা দেখেও বোঝা যাচ্ছে যে এই জায়গাটাও ভালো। তার মানে এই নগরের গৃহ নির্মাণ, রাস্তার পাশে সারিবদ্ধভাবে গৃহ তৈরি করা হতো। বাড়িগুলো কয়েকটি শ্রেণীতে বিভক্ত ছিল। বৃহৎ প্রাসাদ ছিল, বা বৃহৎ প্রাসাদটা ছিল সরকারি বাড়ি, আবার ছিল বাসগৃহ, আবার ছিল স্নানাগার, তারপরে দুর্গ। বাসগৃহ বিভিন্ন আকৃতির হতো, সাধারণত 2 কামরা বিশিষ্ট থেকে 32 কামরা বিশিষ্ট বাসগৃহগুলো লক্ষ্য করা যায়। এখানে কোনো কোনো বাড়ি ছিল কয়েক তলা বিশিষ্ট, বিশেষ করে হরপ্পা নগরীতে যে বাড়িগুলো পাওয়া গেছে তা বেশিরভাগ ছিল কয়েক তলা বিশিষ্ট। উপরের তলায় যাওয়ার জন্য মজবুত সিঁড়িও ব্যবহার করা হতো, আমরা এখন যেমন সিঁড়ি ব্যবহার করি ঠিক এরকম। অধিকাংশ বাড়িতে ছিল আঙ্গিনা, 3টি থেকে 4টি কক্ষ, একটি স্নানাগার, একটি পাকশালা থাকতো। এই বাড়িগুলোতে গৃহ নির্মাণগুলো এমন ভাবে করা হয় ঠিক আমাদের আধুনিক যে বাড়িগুলো, একটা ডাইনিং, একটা কিচেন, 3টা বেডরুম, ঠিক এই একই অবস্থার মতো সিন্ধু সভ্যতার সিন্ধু গৃহ নির্মাণ পদ্ধতিটাও ছিল একরকম। এছাড়াও হরপ্পা নগরের একটি বাড়ির আঙ্গিনা চারিদিকে 2 কক্ষ বিশিষ্ট অনেকগুলো ঘর দেখা যেত। এই ঘরগুলোতে মনে করা হতো যে তখনকার যে শ্রমিকগুলো কাজ করতো বা নিম্ন শ্রেণীর মানুষগুলো যারা কাজ করতো ধনী পরিবারে, তাদেরকে থাকার জন্য এই আঙ্গিনার চারপাশে যে ছোট ছোট ঘর ছিল, এই ঘরে তাদেরকে থাকতে দেওয়া হতো। তবে হরপ্পা নগরীতে একটা বড় বৈশিষ্ট্য ছিল, যেটা হচ্ছে হরপ্পা নগরীতে শ্রেণী বৈষম্যের প্রমাণ পাওয়া যায়। কেননা এই যে 2 কক্ষ বিশিষ্ট যে ঘরগুলো ছিল, সেই ঘরগুলো অবশ্যই দরিদ্র বা শ্রমিক শ্রেণীর জন্য, আর অধিক কক্ষ বিশিষ্ট যে ঘরগুলো ছিল এই ঘরগুলো ধনী শ্রেণীর জন্য। তার মানে ধনীরা বড় বড় প্রাসাদ বা অট্টালিকায় বসবাস করতো, আর গরিবরা 2 কক্ষ বিশিষ্ট ছোট ছোট কামরায় বসবাস করতো। এরপরে আমরা দেখি দুর্গ। মহেঞ্জোদারো, হরপ্পা এবং মহেঞ্জোদারোর এই নগর বিন্যাসের কিছু জায়গা ছিল উঁচু এবং কিছু জায়গা ছিল নিচু। এই উঁচু জায়গাগুলোতে তারা দুর্গ গঠন করতো। আমরা জানি দুর্গ, অনেকে তোমরা জেনে থাকবে যে দুর্গ যদি আমরা বর্তমান সময়ের সাথে তুলনা করি, তাহলে এই দুর্গটা আমরা সেনানিবাসের সাথে তুলনা করতে পারি। কেননা সেনানিবাসে যেমন সেনা থাকে দেশের বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, ঠিক সেরকম প্রাচীনকালে
এই সেনানিবাসের নাম ছিল দুর্গ, যে দুর্গটা হচ্ছে প্রাসাদ বা ওই এলাকাকে এলাকার নিরাপত্তা বিধানের জন্য গড়ে তোলা হতো। সম্ভবত এই দুর্গে শাসক শ্রেণীরা বসবাস করতো, অবশ্যই শাসক শ্রেণীরা এবং সৈনিক শ্রেণীরা বসবাস করতো। নগরের অন্য অংশে সাধারণ লোকেরা বসবাস করতো, যে অংশ নিচু সেই অংশ যাতে আসলে সাধারণ লোকেরা বসবাস করতো। এছাড়াও আরো বেশ কয়েক জায়গা দুর্গের অবস্থান পাওয়া যায়, যেমন মহেঞ্জোদারো, হরপ্পা, কালীবাঙ্গানে একটি করে দুর্গের ধ্বংসাবশেষ দেখা যায়। দুর্গের খনন কাজ এখনো সম্ভব হয়নি, কারণ দুর্গের অভ্যন্তরে এখনো প্রবেশের কোনো পথ পাওয়া যায়নি। ফলশ্রুতিতে এখনো কার্যক্রম পরিচালিত হচ্ছে, চলছে, যা আমরা দুর্গ থেকে ভবিষ্যতে আরো অনেক তথ্য পাবো বলে আশা করছি। এরপরে আমরা শস্যাগার। এখন যেহেতু সিন্ধু সভ্যতার ছিল কৃষি নির্ভর একটা সভ্যতা, বেশিরভাগটাই ছিল কৃষি, এবং কৃষি থেকে যে উৎপাদিত পণ্য হতো, যা ব্যবহারের পর যেগুলো উৎপাদিত বর্ধিত অংশ থাকতো, সেই অংশগুলো তারা একটা জায়গায় জমা করে রাখা হতো। এই জমা করে যেখানে রাখা হতো সেটার নামে আমরা বলছি শস্যাগার। শস্যাগারে অতিরিক্ত পণ্য বা ফসল উৎপাদনের পরে যে পণ্যটা যেখানে রাখা হতো তাকে বলা হয় শস্যাগার। শস্যাগার হরপ্পা দুর্গের সংলগ্ন স্থানে একটি শস্যাগার আবিষ্কৃত হয়েছে। এই শস্যাগারটি লম্বায় ছিল 169 ফিট এবং চওড়ায় ছিল 135 ফিট। আর এই শস্যাগারটির ভিতরের অংশ পোড়ামাটির উঁচু, শস্যাগারটি আসলে পোড়ামাটির উঁচু ভিতের উপরে তৈরি করা হতো, যাতে বন্যা বা বৃষ্টি বা জলোচ্ছ্বাসের কারণে শস্যাগারে পানি প্রবেশ করতে না পারে। এই সেফটির কারণে একটু উঁচু জায়গার উপরে শস্যাগারটা নির্মাণ করা হতো। আমরা যদি বর্তমান দেশের পরিস্থিতি চিন্তা করি, তাহলে আমরা উত্তরবঙ্গের দিকে এইরকম শস্যাগার আমরা এখনো দেখতে পাই, যে বাড়ির ঘর থেকে শস্যাগারটা একটু আলাদা একটা ঘর, সেখানে। এই শস্যাগারের পাশে ছিল দু কামরা বিশিষ্ট কক্ষ, যেখানে শ্রমিকদের বসবাস করার ব্যবস্থা ছিল। অর্থাৎ শস্যাগারে যারা কাজ করতো তারা এই শস্যাগারের পাশের ঘরে বসবাস করতো। এরপরে আমরা দেখি স্নানাগার। আমরা পূর্বেই বলে রেখেছি যে সিন্ধু সভ্যতা একটা আধুনিক সভ্যতার সমপর্যায়, বা সিন্ধু সভ্যতার অনেক নিদর্শন আমরা আধুনিক সভ্যতায় ব্যবহার করতেছি। তারই অন্যতম একটা নিদর্শন হচ্ছে এই স্নানাগার। মহেঞ্জোদারো দুর্গের পাশে একটি স্নানাগার আবিষ্কৃত হয়েছে। এই স্নানাগারের বাইরের দিকের মাপ ছিল 180 ফিট বাই 108 ফিট, অর্থাৎ 180 ফিট বাই 108 ফিট, বিশাল একটা স্নানাগার, যার ভিতরে পানির অবস্থান ছিল, জলাধারটির মাপ ছিল 39 বাই 23 ফিট, গভীরতা ছিল 8 ফিট। এত বড় একটা স্নানাগার ছিল, এবং এই স্নানাগারে জল প্রবেশ এবং জল বের হওয়ার পথ তারা তৈরি করে রেখেছিল। মজার ব্যাপার হচ্ছে, এই স্নানাগারটি ঐতিহাসিকগণ মনে করে যে স্নানাগারটি দুই ধরনের কাজে ব্যবহার করা হয়। এক হচ্ছে যারা পূজা পার্বণ করবেন, তারা এই পূজা পার্বণ শেষে স্নানাগার থেকে স্নান করে তারা ঘরে প্রবেশ করবেন। অন্য একটা হচ্ছে যে সাধারণ মানুষের স্নান করার জন্য, অর্থাৎ গোসল করার জন্য এই স্নানাগারটি ব্যবহার করা হতো। তবে স্নানাগারের দুই পাশে জলাধারে নামার সিঁড়ির ব্যবস্থা ছিল, যেটা আমরা এখন যেটা দেখি, লক্ষ্য করি। আর এই অন্য দুই পাশে ছোট ছোট দুই কক্ষ বিশিষ্ট কক্ষ ছিল। অনেক ঐতিহাসিক মনে করেন যে এই কক্ষগুলোতে পূজা অর্চনা করা হতো, আর অনেক ঐতিহাসিক মনে করেন এই কক্ষগুলো আসলে অনৈতিক কাজে ব্যবহার করা হতো তৎকালীন সময়ে। এছাড়া নগর বিন্যাসের আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল পয় প্রণালীর ব্যবস্থা। আমরা জানি যে আমরা প্রতিনিয়ত যে পানি ব্যবহার করি, যে ময়লা আবর্জনা ব্যবহার করি, বা আমাদের যে পয় নিষ্কাশনের যে প্রয়োজন হয়, এই ব্যবস্থাগুলো সিন্ধু সভ্যতায় পরিপূর্ণভাবে ছিল। কেননা আমরা যে পানিটা ব্যবহার করি, এই পানির যাওয়ার যদি কোনো রাস্তা না থাকতো, তাহলে এই পানিটা জলাবদ্ধ হয়ে যেত, আমরা সহসায় পানি ব্যবহার করতে পারতাম না। ঠিক এরকম শিল্পনগরগুলো বাড়ির জল নিষ্কাশন ব্যবস্থা ছিল খুবই উন্নত। প্রতিটি বাড়ির জল বের হওয়ার জন্য পোড়ামাটির নল ব্যবহার করা হতো, এবং বড় রাস্তার ধারে এই পানিগুলো জমাট বাঁধার জন্য নর্দমার মতো কূপ খনন করা হতো, এবং নর্দমার যে মুখটা, এই নর্দমার মুখটা পাথরের ঢাকনা দিয়ে ঢেকে রাখা হতো, যেটা আমরা এখন দেখি কংক্রিটে তৈরি করে এরকম আমরা হচ্ছে ঢাকনা দিই। ঠিক এরকম তৎকালীন সময়ে আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে বা 3000 বছর পূর্বে যে সভ্যতা, সেই সভ্যতাও কিন্তু তারা এই নর্দমা ব্যবহার করেছে, যেটা আমরা এখন ব্যবহার করতেছি। এবং তাদের এই নিষ্কাশন ব্যবস্থাটা ছিল খুবই উন্নত মানের। পরবর্তী দেখি সিন্ধু সভ্যতার সামাজিক অবস্থা। কি কি সামাজিক অবস্থা ছিল?
আমরা আগে বলেছি সিন্ধু সভ্যতাতে শ্রেণী বৈষম্য ছিল, কারণ আমরা শ্রেণী বৈষম্য সেভাবে দেখতে পাই যে এখানে 2 কক্ষ বিশিষ্ট কামরা থেকে শুরু করে 32 কক্ষ বিশিষ্ট কামরা ছিল। তার মানে এই 2 কক্ষ বিশিষ্ট কামরা এবং 32 কক্ষ বিশিষ্ট কামরা পর্যন্ত আমরা যে 30 কক্ষ বিশিষ্ট কামরা দেখতে পাই, এই কামরাগুলো আসলে এই 2 কক্ষ বিশিষ্ট ছিল হচ্ছে দরিদ্র শ্রেণীর, আর অধিক কক্ষ বিশিষ্ট কামরাগুলো ছিল ধনী শ্রেণীর। এছাড়াও সিন্ধু সভ্যতার পূর্বে আমরা ভারত উপমহাদেশে একটা শ্রেণী দেখতে পাই, আর্য শ্রেণী। আর্য সভ্য, আর্য এবং অনার্য। অনার্যরা এদেশীয়, আর্যরা বহির্বিশ্ব থেকে এদেশে আসছে। এই আর্যদের মধ্যে 4টা শ্রেণীর বিভক্ত ছিল। আর্যদের সমাজে 4টা শ্রেণী ছিল, ঠিক সেই 4টা শ্রেণী সিন্ধু সভ্যতার মধ্যেও পরিলক্ষিত হয়। এরপরে আমরা দেখি যে জীবিকা ও খাদ্য। জীবিকা ও খাদ্য হিসাবে সিন্ধু সভ্যতার অধিকাংশ মানুষগুলো কৃষিকাজের উপর নির্ভরশীল ছিল, অর্থাৎ তারা কৃষিকাজ থেকে তাদের খাদ্য উৎপাদন করতো এবং সেখান থেকে তারা জীবিকা নির্ধারণ করতো। এছাড়া তাদের খাদ্যের মধ্যে ছিল গম, যব, ভুট্টা, পশু পাখি, বিভিন্ন জন্তু, তারা এই খাদ্য হিসেবে তারা ব্যবহার করত। এরপর আমরা দেখি পোশাক। পোশাক পোশাক শিল্প বা পোশাক পরিচ্ছদ যদি আমরা দেখি, সেখানে 2 ধরনের পোশাক পরিলক্ষিত হয়। ছেলেদের জন্য উপরের অংশে 1 পার্ট এবং মাথার কোমরের নিচের অংশে আর 1 পার্ট ধুতি হিসাবে ব্যবহার করা হতো। কোন ব্যক্তি বা কোন মানুষ তারা 1 পার্ট, পুরুষরা 1 পার্ট দিয়ে তারা পুরোটা ব্যবহার করতো। পোশাকের ভেরিয়েশন ছিল, কারণ ধনী শ্রেণী যারা ছিল তারা বিভিন্ন ধরনের পোশাক পরিধান করত, যেটা বাইরে থেকে আনার ব্যবস্থাও ছিল। বাণিজ্যিক মাধ্যম দিয়ে অন্য দেশের সাথে যোগাযোগ যেহেতু ছিল, সেহেতু তারা বাইরের পোশাক ব্যবহার করতো। কিন্তু দরিদ্র শ্রেণী যারা ছিল তাদের পোশাক পরিচ্ছদ কখনো কখনো 2 পিস অথবা কখনো কখনো 1 পিসের মধ্যে সীমাবদ্ধ ছিল। এরপরে আমরা যদি সামাজিক শ্রেণী বিভাগ দেখি, সমাজে শ্রেণী বৈষম্য যেমন ছিল তেমন শ্রেণী ভাগও ছিল। শ্রেণী ভাগ হচ্ছে সমাজের শ্রেণী ভাগ বলতে এখানে বোঝানো হচ্ছে যে ধনী শ্রেণী তারা তাদের যে অর্থ সম্পত্তি, তাদের যে জমি, তাদের যে কৃষি জমি, তাদের যে আবাসস্থল বা আবাদ স্থল, এই আবাদ স্থলগুলো সমাজের নিম্ন শ্রেণীর মানুষগুলো তাদের কাজে লাগানো হতো। সেই ক্ষেত্রে যে ওই 4টা ভাগ যে ছিল, ওই 4টা ভাগের প্রধান ভাগ যে সুবিধা ভোগ করতো প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ কিন্তু সেই সুবিধা পেত না। আবার দ্বিতীয় ভাগ যে সুবিধা গ্রহণ করতো, তৃতীয় ভাগ সেই সুবিধা পেত না। আর চতুর্থ ভাগে যারা ছিল তাদের কোনো সুবিধাই ছিল না, বরঞ্চ তারা সুবিধা বঞ্চিত ছিল এবং নিষ্পেষিত হতো ওই সমস্ত 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর শ্রেণী দ্বারা। এটা ছিল সমাজের শ্রেণী বিভাগ। শিল্প কারিগর শ্রেণী, এখানে হস্তশিল্পের কিছুটা আভাস পাওয়া যায়। হস্তশিল্প দ্বারা বিভিন্ন মাটির তৈজসপত্র, বিভিন্ন কাঠের জিনিসপত্র, বিভিন্ন লোহার জিনিসপত্র, এই জিনিসপত্রগুলো তারা হস্তশিল্পের মাধ্যমে তারা ব্যবহার করতো এবং এই লোহা বা পাথর এই ব্যবহারের ফলে তাদের সভ্যতাটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে তারা সম্ভব হয়েছিল। এরপরে আমরা ধাতু শিল্পের কথা যদি বলি, আমরা প্রাচীন ভারতের ইতিহাসে সর্বপ্রথম যে প্রস্তর যুগ দেখতে পাই, প্রস্তর যুগ সভ্যতা নয়, সভ্যতারও অনেক পূর্বে ছিল প্রস্তর যুগ। প্রস্তর যুগের পরেই ছিল আসলে ধাতুর যুগ, অর্থাৎ প্রস্তর যুগে তারা পাথর দিয়ে যে কাজগুলো করতো, ধাতুর যুগে তারা সেই পাথরের পরিবর্তে ধাতু দিয়ে ব্যবহার। বিশেষত এখানে ধাতু হিসেবে সর্বপ্রথম যে জিনিসটা ব্যবহার করা হয় তা হচ্ছে লোহা। লোহাটা প্রথম আবিষ্কৃত হয় এবং এই লোহা পাথরের পরিবর্তে লোহা ব্যবহার করা হয়। লোহা ব্যবহার করার ফলে কি হয়, যে তারা যে শিকার ধরতো বা তারা যে হাল চাষ করতো, এই ক্ষেত্রে তারা পাথরের ব্যবহার থেকে পরিবর্তন করে তারা এখন এই ধাতুর লোহার ব্যবহার শুরু করে। সেক্ষেত্রে কি হয়, লোহার ব্যবহার যখন শুরু করে তখন তারা এই সভ্যতাটাকে আরো একটু এগিয়ে নিয়ে যেতে পারে, কৃষিকাজটাকে আরো একটু উন্নত করতে পারে, ফলশ্রুতিতে তাদের উৎপাদিত শস্যদ্রব্য বেশি হয় এবং সেটা তারা পরবর্তীতে বাণিজ্যিক চিন্তা শুরু করে। এরপরে মৃৎশিল্প। মৃৎশিল্প ঠিক ওই একই রকম, যেটা হচ্ছে ওই হস্তশিল্পের মধ্যে তারা নিজে তৈরি করতে, নিজে তৈরি করে, বিশেষ করে মাটির তৈজসপত্র, কিছু কাপড় বনন বা কিছু পোশাক তৈরি, এই কাজগুলো মৃৎশিল্পের মাধ্যমে সিন্ধু সভ্যতায় করতো। অর্থাৎ সামাজিক অবস্থা, তাদের সমাজটা ছিল এই শ্রেণীতে, এই ভাবে তারা সমাজটাকে পরিচালিত করতো। এরপর আমরা এবার সিন্ধু সভ্যতার অর্থনৈতিক অবস্থাটা দেখি।
সিন্ধু সভ্যতার অর্থনৈতিক অবস্থা যদি আমরা কল্পনা করি, তাহলে এইখানে সিন্ধু সভ্যতা ছিল কৃষি নির্ভর সভ্যতা, এবং এই কৃষি নির্ভরতা থেকে তারা অনেক উন্নত করতে সক্ষম হয়। কেননা আমরা পূর্বেই দেখলাম যে প্রস্তর যুগ থেকে তারা যখন লৌহ যুগে চলে আসে, তখন তারা এই পাথরের ব্যবহার বাদ দিয়ে তারা লোহার ব্যবহার তাদের অর্থনৈতিক অবস্থার মধ্যে নিয়ে আসে। তো অর্থনৈতিক অবস্থা যেহেতু কৃষি নির্ভর ছিল, সেহেতু লোহার ব্যবহারের মধ্যে তারা তাদের কৃষি কাজটাকে দিনে দিনে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। আমি যদি উদাহরণ দিতে যাই, তাহলে যে লোহার ব্যবহার পাথরের ব্যবহার দিয়ে যেরকম কাজ করা সম্ভব, তার থেকে লোহার ব্যবহার দিয়ে বেশি কাজ করা সম্ভব, লোহার তৈরি যন্ত্রপাতি দিয়ে বেশি ব্যবহার করা সম্ভব। আমি যদি বর্তমান অবস্থার দিকে লক্ষ্য করি, তাহলে আমরা কিছুদিন আগেও চিন্তা করি যে আমরা যদি চাষের জন্য হাল ব্যবহার করতাম, অর্থাৎ গরু, মহিষ এবং লাঙ্গল ব্যবহার করতাম। কিন্তু বর্তমান সময়ে আমরা কি করতেছি, সেইখান থেকে আধুনিকতায় চলে আসছে। এখন আমরা পাওয়ার টিলার বা ট্রাক্টর ব্যবহার করতেছি। আগে যেখানে 1 বিঘা বা 10 বিঘা জমি চাষ করতে গরু বা মহিষের যে সময় লাগতো, এখন এই ইঞ্জিনের গাড়ি ব্যবহার করার ফলে তা নিমেষের মধ্যেই আমরা সেটা চাষটা করে ফেলতেছি। তার ফলে যে আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন আমরা, আগে যেখানে আমাদের চাউল বা ধান বা অন্য শস্য আমাদের আমদানি করতে হতো, এখন আমরা বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমরা কিন্তু আরো বেশি উৎপাদন করতে পারছি। ফলে আমাদেরকে আর আমদানি করতে হচ্ছে না, আমরা এখন রপ্তানি করতেছি। ঠিক একই অবস্থায় সিন্ধু সভ্যতার অর্থনৈতিক অবস্থা ছিল, যে তারা আগে যদি কোনো কিছু আমদানি করতো, সেটা এই লৌহ যুগের ব্যবহারের ফলে, নতুন যন্ত্রপাতি ব্যবহারের ফলে তারা কিন্তু তাদের উৎপাদিত পণ্যদ্রব্য বেশি উৎপাদিত করতে পারছে। ফলে তারা এই যে শস্যাগারে রাখছে, এবং ব্যবহারের অতিরিক্ত যে খাদ্যদ্রব্য বা ব্যবহারের অতিরিক্ত যে পণ্যদ্রব্য, এই পণ্যদ্রব্য তারা কিন্তু পরবর্তীতে বাজার সৃষ্টি বা বাজারে বিনিময় করার একটা ব্যবস্থা চিন্তা করা যায়। ফলে কি হয়, যে তাদের অর্থনৈতিক অবস্থাটা দিনে দিনে স্বাবলম্বী হতে থাকে। এরপর আমরা দেখি সিন্ধু সভ্যতার ধর্মীয় অবস্থা। সিন্ধু সভ্যতার আমরা যদি বলি, তাহলে এখানে তারা যে ধর্ম পালন করত, তার মধ্যে হরপ্পা নগরীতে কিছু খনন কাজের ফলে বিক্ষিপ্ত কিছু বা একটা সুন্দর আকৃতির কিছু কঙ্কাল পাওয়া গেছে। তার মানে মনে করা হয় যে সেখানে তাদের মৃতদেহটাকে দাহ না করে মাটিতে পুঁতে রাখা হতো। তো এটা অবস্থান। এছাড়াও ধর্মীয় অবস্থাতে তারা যে এই তাদের যে উপাসনা, তাদের যে স্নানাগারের পাশে যে ছোট ছোট কামরা ছিল, এই কামরাগুলোতে পূজা অর্চনা করা হতো। ধরে নেওয়া পূজা অর্চনা করাতে, এবং পূজা অর্চনা করার পরে তারা সেখান থেকে স্নান করে উঠে আসতো। এই বিষয়গুলো আসলে ধর্মীয় অবস্থা সম্পর্কে জানান দেয়। এছাড়াও আমরা বেশ কিছু খনন কার্যের ফলে আমরা জানতে পারি যে এইখানে বিশেষত মৃতদেহটাকে দাহ না করে মাটিতে পুঁতে রাখা হতো, পুঁতে রাখার ব্যবস্থা ছিল। এরপর আমরা দেখবো সিন্ধু সভ্যতা ধ্বংসের কারণ। কোন সভ্যতাই দীর্ঘস্থায়ী নয়, চিরস্থায়ী নয়। ঠিক সিন্ধু সভ্যতা তাই। সিন্ধু সভ্যতাও এক পতন হয়েছিল, আবার পতনও হবে। ঠিক পতনের আমরা বেশ কিছু কারণ দেখতে পাই। তার মধ্যে আমরা এখন সংক্ষিপ্ত আকারে পতনের কারণগুলো একটু দেখি। যে পানিপাত হ্রাস, অর্থাৎ বৃষ্টিপাত কমে যাওয়া। সিন্ধু সভ্যতায় যে নগর পরিকল্পনা গড়ে উঠেছিল, তার সিন্ধু সভ্যতাটাই ছিল কৃষি নির্ভর। কৃষি কাজের জন্য তারা এই বৃষ্টিকে সংরক্ষণ করত, এবং সংরক্ষণ করার ফলে তারা এই বৃষ্টিটা পরবর্তীতে সেচ কাজ হিসেবে ব্যবহার করতো। কিন্তু যখনই বৃষ্টিপাত হ্রাস হলো, তখন তাদের কৃষি কাজ কমে গেল, কৃষি উৎপাদন হ্রাস পেল, এবং খরা সহিষ্ণু হয়ে গেল। ফলশ্রুতিতে আবহাওয়াটা অনুকূল থেকে প্রতিকূলে চলে গেল। প্রতিকূলে চলে যাওয়ার ফলে কিন্তু সিন্ধু সভ্যতার ধ্বংস অনিবার্য হয়। এরপরে বৃক্ষছেদন এবং বাঁধ তৈরিতে অবহেলা। আমরা জানি যে ভারত উপমহাদেশ প্রাকৃতিক দুর্যোগে পরিপূর্ণ। প্রাকৃতিক দুর্যোগ এখানে প্রতি বছরই হবে। ঠিক তারই ধারাবাহিকতায় সিন্ধু সভ্যতা যে নগর পরিকল্পনা তৈরি করেছিল, সেই নগর পরিকল্পনায় নগরকে রক্ষা করার জন্য যে প্রয়োজনীয় বাঁধ নির্মাণ, অর্থাৎ বন্যা বা বৃষ্টিপাত, জলোচ্ছ্বাস থেকে নগরকে রক্ষা করার জন্য যে বাঁধ তৈরি করার দরকার ছিল, বা যে পরিমাণ বৃক্ষরোপণ করার দরকার ছিল, তার কোনটাই সিন্ধু সভ্যতায় দেখা যায়নি। ফলশ্রুতিতে তারা বাঁধও নির্মাণ করতে পারেনি, আবার অধিক
বৃক্ষরোপণ করতে পারেনি, ফলে তাদের এই নগরটা ধ্বংসের দিকে ধাবিত হয়। আর নগর পরিকল্পনার মধ্যে অন্যতম ধ্বংসের আরেকটা কারণ হচ্ছে ভূমিকম্প তত্ত্ব। অর্থাৎ নগর নির্মাণ করা হয়েছিল কিন্তু সঠিক ভূমিকম্প সহনশীল করে তৈরি করার তেমন কোনো ব্যবস্থা ছিল না। তৎকালীন সময়ে ভূমিকম্প থেকে গৃহ বা অট্টালিকাকে বাঁচানোর জন্য বা গৃহ অট্টালিকাকে নিরাপদ রাখার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়ার দরকার ছিল, সিন্ধু সভ্যতায় সেরকম কোনো ব্যবস্থা ছিল না। এছাড়াও বন্যার প্রকোপ, প্রতি বছরই যে বন্যা আসতো, আমরা আগেই দেখলাম যে বাঁধ তৈরি, এই বন্যার প্রকোপ যখন দিনে দিনে বৃদ্ধি পেতে থাকে বা বাঁধ নির্মাণ যখন আমাদের হয়নি, তখন সহসাই কিন্তু বন্যায় আমাদের এই সিন্ধু সভ্যতাটা তলিয়ে যায়, মাঝে মধ্যেই বিপর্যস্ত হয়। ফলে এই বিপর্যস্ত থেকে এক সময় সিন্ধু সভ্যতা ধ্বংস হয়। এছাড়া নাগরিক বোধের অভাব, অর্থাৎ নাগরিক বোধের অভাব এখানে হচ্ছে সিন্ধু সভ্যতা ধ্বংসের আরেকটা কারণ ছিল। কেননা নাগরিকরা যদি সচেতন না হয় তাহলে কোনো সভ্যতা, কোনো সমাজই টিকতে পারে না। নিজের সচেতনতা, অন্যকে সচেতনতা, এই অচেতনতার ফলেই কিন্তু সিন্ধু নগরীর ধ্বংসটা অনিবার্য হয়। এছাড়াও আমরা বলেছি আর্য জাতি তার পূর্বেই ভারত উপমহাদেশে আসে, এই আর্য জাতির আক্রমণের ফলেও কিন্তু সিন্ধু সভ্যতা ধ্বংসের দিকে যায়। সর্বশেষ যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে নদীর গতিপথের পরিবর্তন। আমরা জানি ভারত উপমহাদেশে নদ নদীতে পরিপূর্ণ। এই নদী অববাহিকায় যেহেতু এই সিন্ধু সভ্যতাটা গড়ে উঠেছিল, এই নদীর গতিপথের পরিবর্তনের সাথে সাথে সিন্ধু সভ্যতার ধ্বংস হতে শুরু করে। অর্থাৎ নদীর গতি পরিবর্তন করে সিন্ধু সভ্যতাও, অর্থাৎ একদিকে ভাঙে, এই ভাঙা থেকে শুরু করে আসলে সিন্ধু সভ্যতাও ধ্বংসের দিকে ধাবিত হয়। শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ ধরে যে বিষয়গুলো অনুধাবন করলা, যে বিষয়গুলো তোমরা দেখলা, তাতে আমরা সিন্ধু সভ্যতা সম্পর্কে অনেকগুলো তথ্য, অনেক উপাত্ত দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করেছি। এবার আমি তোমাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আর আমরা সর্বশেষ ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসকে, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়, এবং সর্বশেষ বেশি কৃতজ্ঞতা স্বীকার করছি আমি তোমরা যারা লাইভে থেকে ক্লাস দেখছো, ক্লাস শুনছো, সকলকে ধন্যবাদ। আগামী ক্লাসগুলো এরপরে আবার ক্লাস ইনশাল্লাহ হবে, সেই ক্লাসগুলোতে আবার যোগদানের জন্য তোমাদেরকে অনুরোধ করছি, এবং তোমরা আমাদের সাথে থেকে তোমাদের পাঠ্যক্রমকে এগিয়ে নিবে এই আশা ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি।